হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব অবশ্যই জিও পলিটিক্যাল সিচুয়েশন এবং তার সাথে সাথে আমাদের মার্কেটের জন্য কীরকম সিচুয়েশনটা হতে চলেছে। ওকে, কারণ গতকাল আমি একটা গোল্ডের ওপর একটা স্টাডি দিয়েছিলাম এবং যে স্টাডিটাতে আপনারা প্রত্যেকেই হয়তো দেখেছেন যে চায়না এখানে গোল্ড কিন্তু বাই করছে, রাইট। এবং আজকের ডেটে আমরা যেটা দেখতে পেলাম যে নিফটির মধ্যে লাস্ট আওয়ার একটা বেশ সুন্দর বুলিশ মোমেন্টাম এলো এবং এই বুলিশ মোমেন্টামের মেইন যে কারণটা সেটা হচ্ছে অয়েল প্রাইসের মধ্যে একটা ড্রাস্টিক্যালি শার্প একটা ফল এলো, রাইট। তো এই প্রত্যেকটা বিষয় কিভাবে একে অপরের সাথে কোরিলেটেড এবং আগামী দিনে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে অর্থাৎ ভারতীয় শেয়ার বাজারে আমাদের কোন জায়গাগুলোর উপর নজর রাখতে হবে এবং কিভাবে পুরো গেমটা প্লে হবে তার উপরে আজকের এই ডিসকাশনের অনেকটা পার্ট আছে, অনেকগুলো ছোট ছোট ধাপ আছে। তাই সেই কারণে আমি স্ক্রিনের মধ্যে অনেকগুলো নোটস লিখে রেখেছি, আদারওয়াইজ আমার বলতে ডিফিকাল্টিস হবে। তো সেই কারণে আমি স্ক্রিনটাকে একটু রেফার করব। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্ট্যান্ট বা সবার আগে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে লেন্সকার্টের শেয়ারটাকে নিয়ে। লেন্সকার্টের শেয়ারের মধ্যে একটা দুর্ধর্ষভাবে ডিফারেন্ট টাইপের বল গেম আমরা এখানে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে সফট ব্যাংক, তারা নিয়ার অ্যাবাউট 3,000 কোটি টাকার মতো লেন্সকার্টের শেয়ার এই জায়গাতে সেল করেছে। অলরেডি ওভার ভ্যালুয়েশনেই লিস্টেড হয়েছে এবং তারপর একটা ড্রাস্টিক্যালি র্যালি দিয়েছে। বিগত কিছুদিন যাবৎ ডিআইআইরা বেশ ভালো রকম বাই করেছে এবং সফট ব্যাংকের এই যে সেল অফটা এটাকে প্রচুর পরিমাণে ডিআইআই, তারা প্রায় 25টার মতো ডিআইআই এই স্টেকটা পুরোপুরিভাবে কিনেছে এবং এই জায়গাতে একটা প্রাইস রেজিস্ট্যান্সের মতো তৈরি হচ্ছে, যে কারণে এই যে লেন্সকার্টের যে শেয়ারটা রয়েছে সেটাকে আগামী 3 মাস থেকে 6 মাসের মধ্যে আমরা এর মধ্যে একটা বড় রকমের গেম প্লে হতে দেখব। ওকে, আমি কোনো বাইং রেকমেন্ডেশন দিচ্ছি না, সো দয়া করে আমাকে মিস ইন্টারপ্রিটেশন করে আপনারা ভুলভালভাবে বাই করে নেবেন না। ওকে, এটা একদম স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে দিলাম। পুরো ইনফরমেশনটা যেটা দিলাম সেটা থেকে আপনি যদি বুঝতে পারেন আপনার কাছে লেন্সকার্টের শেয়ার যদি থাকে কি করতে হবে না করতে হবে সেই ডিসিশন আপনি নিজেই নিন। এনিওয়েজ, এবার আমি আসছি জিওপলিটিক্যাল সিচুয়েশনে। তো গতকালের যে বক্তব্যটা ছিল তারই কিছুটা কন্টিনিউয়েশন বলতে পারেন এই ভিডিওটা। তো এই ভিডিওতে যেটা সবথেকে ইম্পর্টেন্ট জায়গা সেটা আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা এই মুহূর্তে যেটা চাইছে সেটা হচ্ছে পুরো পৃথিবী জুড়ে ডলারের আধিপত্যটা যাতে থাকে, কিন্তু তাদেরকে ডলারকে অনেকটা ডিভ্যালুয়েশন করতে হবে। এই ডিভ্যালুয়েশন যদি করে ফেলে তাতে প্রত্যেকটা দেশই যেটা দেখতে পাচ্ছে যে এখানে একটা বেশ বড় রকমের প্রবলেম তৈরি হতে পারে, কারণ প্রত্যেকেরই রিজার্ভ কারেন্সি সেটার ভ্যালু অনেক পড়ে যেতে পারে। তাই সেই কারণে পৃথিবীর অন্যান্য দেশগুলো বা অনেকেই যেখানে গোল্ডের এই পতনটাকে পতন হিসাবে নিচ্ছিল সেই জায়গা থেকে চায়না ড্রাস্টিক্যালি একটা বাইং অ্যাক্টিভিটি করেছে। এখন চায়নার এই বাইং অ্যাক্টিভিটির জন্য গোল্ড প্রাইস আস্তে আস্তে শুট আপ করছে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে গোল্ডের সবথেকে বড় যে প্রডিউসার রয়েছে সেটা হচ্ছে ইরান, এবং এই জায়গায় ইরানের গোল্ড যাতে কেউ না কিনতে পারে, ইরানের অয়েল যাতে কেউ না কিনতে পারে, সেই কারণে ইউএসএ একটা স্যাংশন লাগিয়েছে ইরানের ওপর। আগে তো অয়েলের ওপর ছিল, এরপরে গোল্ডের ওপরেও আসছে। সুতরাং গোল্ডের দিক থেকে দেখতে গেলে একটা সাপ্লাই শর্টেজও আমরা আগামী দিনে দেখতে পাবো, যেহেতু ইরানের ওপর এই স্যাংশনটা ইউএসএ লাগাচ্ছে। এরপরে যে বিষয়টা হতে চলেছে বা যে বিষয়টা আমরা দেখতে চলেছি সেটা আরও ইন্টারেস্টিং, কারণ সেটা পৃথিবীর প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংক বুঝতে পারছে যে একদিকে রাশিয়ার ওপর চাপ এলো, এরপরে আমরা দেখতে পাচ্ছি ইরানের ওপরেও চাপ এলো, এবং এই যে স্যাংশন কথাটার অর্থ হচ্ছে এই ডলার দ্বারা অর্থাৎ সুইফট সিস্টেম, যার মাধ্যমে অ্যাকচুয়ালি টোটাল গ্লোবাল ট্রেড সিস্টেম হয়, সেখানে সুইফট সিস্টেম থেকে সেই কান্ট্রিটাকে পার্টিসিপেট করতে দেওয়া হবে না, অর্থাৎ সেই কান্ট্রি কোনো বাই সেল অ্যাক্টিভিটি ডলারের থ্রুতে করতে পারবে না। ম্যাক্সিমাম পৃথিবীর যত দেশ আছে তারা অ্যাকচুয়ালি ডলারের থ্রুতেই নিজেদের যে সমস্ত বাইং এবং সেলিং অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো কন্টিনিউ করে। তো সেটা যদি না করতে পারে কান্ট্রিটা বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং এই জায়গা থেকে এমন প্রচুর কান্ট্রি রয়েছে, এমন প্রচুর কোম্পানিজ রয়েছে যে কোম্পানিগুলোর উপর ইউএসএ এই টাইপের স্যাংশন করেছে। তাই সেই সমস্ত কোম্পানিগুলো আর নতুনভাবে কোনোভাবেই ইউএস ডলার নিয়ে কোনোভাবেই পৃথিবীর কোনো দেশের সাথেই ট্রেড করতে পারবে না।
তাই এই টাইপের স্যাংশন যদি করা হয়, সেন্ট্রাল ব্যাঙ্কগুলো প্রত্যেকটা একটা রিস্ক দেখতে পাচ্ছে এবং সাইলেন্টলি প্রত্যেকের পরে গোল্ড বাইংয়ের দিকে মন অলরেডি দিয়েছে এবং ভবিষ্যতেও আরও দিতে চলেছে, 1 নাম্বার। আর চায়না এই বিষয়টাকে বুঝে আরও বেশি পরিমাণে বাইং করছে। কিন্তু শি জিনপিংয়ের সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা মিটিং আছে, সেই কারণে এই স্যাংশনের আওতার বাইরে চায়নাকে রাখা হয়েছে। আগামী দিনে এই মিটিংটার পরে গিয়ে চায়নার এগেনস্টে কী করবে ইউএসএ, সেই বিষয়টা দেখা হবে। অর্থাৎ এই ক্ষেত্রে চায়না ইরানিয়ান অয়েল এবং ইরানিয়ান গোল্ড তারা কিন্তু পারচেস করে যাচ্ছে এবং মিটিংটার গুরুত্বটা এতটাই বেশি যে শি জিনপিংও একটা কথা বলছেন যে এই গোল্ড এবং চায়নার যে ট্রেড, তার উপরে ইউএসএ যদি এই টাইপের কোনো রকম স্যাংশন লাগানোর চেষ্টা করে, তাহলে আমরা রেয়ার আর্থ মেটেরিয়াল বা আদার যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা তোমাদেরকে দেব না এবং ইউএসএর সাথে প্রায় একটা অর্থনৈতিক যুদ্ধ বা ইকোনমিক ওয়ারের জায়গায় ইউএস চায়না একদম সম্মুখ সমরে যাবে। বাট যাওয়ার আগে শি জিনপিংয়ের সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা মিটিং আছে, দেখা যাক সেই মিটিংটার মধ্যে থেকে কোনো মধ্যস্থতা আসে কি না, রাইট? তো এই মিটিংটার দিকে আমাদের অবশ্যই ফোকাস থাকবে। এখন ইন্ডিয়ান শেয়ার মার্কেটে যেহেতু বা ভারতীয় শেয়ার বাজারে যেহেতু আমরা কাজ করি, তাই এখানে 2-3টে জায়গা খুব ইম্পর্টেন্ট। 1 নাম্বার হচ্ছে ক্রুড অয়েল প্রাইস, যেটা আবার ধীরে ধীরে শুট আপ করেছিল, আজকে স্লাইডলি একটু ড্রপ করেছে এবং এই স্যাংশন লাগানো বা এই টাইপের বক্তব্যগুলো স্কট বেসেন্ট আজকে দুপুর 1:30 নাগাদ এরকম সময় বলার পর থেকে আপনি দেখবেন ইন্ডিয়ান মার্কেটের মধ্যে একটা বড় শুট আপ হয়েছে এবং ক্রুড অয়েল প্রাইস ড্রাস্টিক্যালি ফল করেছে এবং গোল্ড প্রাইস মোটামুটি একই জায়গায় ফ্ল্যাট। এই জায়গাতে সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে আগামী দিনে গোল্ড প্রাইস কিভাবে বাড়বে এবং ক্রুড অয়েল প্রাইস কিভাবে বাড়বে, রাইট? এবং এই জায়গাতে যদি গোল্ড প্রাইস বাড়তে থাকে সেটা ইন্ডিয়ার জন্য একরকমভাবে এফেক্ট দেবে এবং যদি ক্রুড অয়েল প্রাইস বাড়তে থাকে সেটাও ইন্ডিয়ার জন্য একরকম এফেক্ট দেবে। তাহলে আমাদের যেটা দেখতে হবে, যদি ক্রুড অয়েল প্রাইস বাড়ে তাহলে আমাদের যে অ্যাভিয়েশন, পেইন্ট, কেমিক্যাল, টায়ার, লজিস্টিক্স এবং অয়েল মার্কেটিং যে সমস্ত কোম্পানি রয়েছে সেগুলোর জন্য একটা মার্জিন প্রেশার তৈরি হতে পারে, রাইট? তাই এই সমস্ত সেক্টরগুলোর দিকে ক্রুড অয়েল প্রাইস বাড়লে আমাদের কিন্তু একটা নেগেটিভ ভিউ বা নেগেটিভ আউটলুক তৈরি হবে। বাট যদি গোল্ড প্রাইস প্রচণ্ড পরিমাণে শুট আপ হয়, তার মানে যে জুয়েলারি স্টকগুলো প্রত্যেকটা বাড়বে সেটা কিন্তু একদমই নয়। অর্থাৎ টাইটেন, কল্যাণ জুয়েলার্স, সেনকো গোল্ড, এই টাইপের যে সমস্ত জুয়েলারি কোম্পানি রয়েছে তার যে শেয়ার প্রাইস বাড়বে সে ইমিডিয়েট বেসিসে সেটা কিন্তু একদমই নয়। তার কারণ গোল্ডের ডিমান্ড যদি খুব বেড়ে যায় তাহলে আমরা দেখতে পাবো যে রিটেল যত কাস্টমার রয়েছে তারা কিন্তু গোল্ড পারচেস করতে চাইবে না, কারণ তাদের বাজেট অনেক কম এবং বাজেট কম থাকার জন্য তারা অনেক কম ওয়েটের গহনা কিনতে চাইবে এবং সেইটা যদি হয় তাহলে আমরা দেখতে পাবো শর্ট টার্মের ডিম্যান্ডও অনেকটা পরিমাণ ড্রপ করবে, রাইট? এবং বাট লং টার্মে যদি আমরা লং টার্ম ভিউ রাখি তাহলে সেক্ষেত্রে এই সমস্ত অর্গানাইজড প্লেয়াররা আবার পরবর্তীকালে অ্যাডভান্টেজ পেতে চলেছে, কারণ গোল্ডের ওপর তারা হেজিং করে, তারা প্লেজিং করে, বিভিন্ন রকমের বিষয় আছে বিজনেসে। তো সেই কারণে শর্ট টার্ম বেসিসে এটা বাড়বে কি বাড়বে না সেটা ডিপেন্ড করছে গোল্ড প্রাইস কতটা শুট আপ করছে আর গভর্নমেন্টের এই রিটেল প্লেয়ারদের এই জায়গায় বাইং অ্যাক্টিভিটিটা কীরকম রয়েছে, রাইট? তাই এই সমস্ত কোম্পানিগুলো আমাদের ফোকাসে থাকবে। নেক্সট যে বিষয়টা ইম্পর্ট্যান্ট, গোল্ড ফাইন্যান্সিং যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তাদের ক্ষেত্রে ভিউটা আসবে হচ্ছে মিক্স টু পজিটিভ, ওকে? কারণ এক্ষেত্রে অনেকেই আছে যারা কোল্যাটারাল ভ্যালুটা পেতে চাইবে এবং কোল্যাটারাল ভ্যালুটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে, তাই তাদেরকে ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে অনেকটা পরিমাণ টাকা দিতে হবে এবং তার জন্য তাদের লেন্ডিং কস্ট যেটা আছে সেটা বাড়তে পারে বা তাদের লেন্ডিং ক্যাপাসিটির ওপরেও পুরো বিষয়টা নির্ভর করছে, রাইট? এবং সেই ক্ষেত্রে এই লোন টু ভ্যালু ডাইনামিক্স এইটা কিছুটা পরিমাণ সাপোর্টিভ হতে পারে গোল্ড ফাইন্যান্সিং কোম্পানি, অর্থাৎ মুথুট ফিনান্স, আইআইএফএল গোল্ড লোন যারা দেয় অ্যাকচুয়ালি সেই সমস্ত কোম্পানিগুলো বোঝার জন্য। তাহলে এখন যে বিষয়টা আসছে এটা তো আমরা সেক্টর স্পেসিফিক কিছুটা আলোচনা করলাম, তাহলে আগামী কিছুদিন যাবৎ যখন আমরা মার্কেটটাকে অ্যাপ্রোচ করব তখন কোন কোন জিনিসগুলো দেখব? 5টা ইন্ডিকেটর আমরা দেখব। ফার্স্ট হচ্ছে গোল্ড প্রাইস, সেকেন্ড হচ্ছে ক্রুড অয়েল প্রাইস, থার্ড হচ্ছে ইউএসডি আইএনআর, ফোর্থ হচ্ছে ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড বা যেটাকে রিয়েল ইল্ড ভ্যালু বলা হয় সেটা, আর হচ্ছে এফআইআই ইনফ্লো বা আউটফ্লো যেটাই হোক না কেন।
এই কয়েকটা বিষয়ের ওপর আমাদের অ্যাকচুয়ালি গুরুত্ব দিতে হবে এবং ক্রুড অয়েলের ওপরে এবং গোল্ড প্রাইসের ওপরে পুরো ফোকাসটা আমাদেরকে আস্তে আস্তে শিফট করতে হবে। কারণ এই ইউএস এবং চায়নার বা ইউএস এবং ইরানের মধ্যে এই যে ফাইন্যান্সিয়াল যে লাইফলাইনটা চলছে, অর্থাৎ ইরানের যে ফাইন্যান্সিয়াল লাইফলাইন সেটাকে ইউএস যে দুর্বল করার চেষ্টা করছে গোল্ডের ওপর স্যাংশন দিয়ে এবং অয়েলের ওপর স্যাংশন দিয়ে, এবং তার সাথে চায়নার এই যে ইনভলভমেন্টটা এর পরে আসছে আগামী দিনে, এটা কিন্তু মার্কেট ভোলাটিলিটির জন্ম দেবে। অলরেডি আমরা বিটকয়েন এবং গোল্ড প্রাইসের মধ্যে ভালো রকমের শুট আপ দেখেছি। প্রচুর ব্রোকারেজ অর্গানাইজেশন রয়েছে যারা গোল্ড প্রাইসের একটা বড় পজিটিভ আউটলুক অলরেডি দিয়েছে। যদি আপনারা বিভিন্ন ব্রোকারেজ সংস্থার রিপোর্টগুলো পড়েন সেখানেও দেখতে পাবেন। তাই জিওপলিটিক্যালি এবং আগামী দিনের ট্রেডটা কিন্তু এই পাঁচটা ইন্ডিকেটরের উপর বেস করে হবে। এটা কোনো টেকনিক্যাল ইন্ডিকেটর নয়, এগুলো প্রত্যেকটা ফান্ডামেন্টাল ইন্ডিকেটর, এবং এদের মধ্যে একে অপরের সাথে কি কোরিলেশন আছে সেটা বিগত 3 দিনের ভিডিওতে আমরা পুরো জিনিসটা নিয়ে ডিসকাশন করলাম। আশা করি এই ভিডিওটা থেকে আপনি প্রত্যেকটা জিনিস আপাতত দৃষ্টিতে বলতে গেলে বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। তাহলে যে ভিউটা দাঁড়ালো সেটা হচ্ছে, যদি মিডিয়াম টু লং টার্মের জন্য গোল্ডের বায়াস আপাত দৃষ্টিতে দেখতে গেলে এখনও বুলিশ, কিন্তু ইন্ডিয়ান মার্কেটের জন্য ইকুয়েশনটা সামান্য পরিমাণ আলাদা। তার কারণ হচ্ছে এখানে ক্রুড অয়েলের যে প্রাইস সেটা কিন্তু বাড়ছে, বা সামটাইমস যদি কমে তাহলে আমরা ইন্ডিয়ান মার্কেটে একটা শুট আপ দেখছি, আর যদি একটু বাড়ে তাহলে সেই জায়গাতে ইন্ডিয়ান মার্কেটে ফল করছে, রাইট? তাই এই পরিস্থিতিটাকে ম্যানেজ করার জন্য এই দুটো ইন্ডিকেটরকে কিন্তু আমাদের রেগুলার বেসিসে দেখতে হবে, এবং যে সমস্ত আমি স্টক বা যে সমস্ত আমরা এই যে সেক্টরগুলো নিয়ে কথা বললাম বা ইন্ডাস্ট্রিগুলো নিয়ে কথা বললাম, এই ইন্ডাস্ট্রিগুলোর উপর নজর রাখার চেষ্টা করুন। এর মধ্যেই কিন্তু আপনার আগামী দিনের ট্রেডগুলো লুকানো রয়েছে। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।